আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সারা পৃথিবীর কূটনৈতিক মহল বলছে শেখ হাসিনার দেশে ফেরা শুধুমাত্র সময়ের অপেক্ষা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই কমিশনের প্রধানকে ঘোষণা করতে হবে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো এবং নির্বাচনে যোগ দিতে আওয়ামী লীগের জন্য আর কোনো বাধা নেই। হ্যাঁ, এটা হবেই, হতে বাধ্য। মোহাম্মদ ইউনূসের সরকারের ক্ষমতা নেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখে এবং নিষিদ্ধ আওয়ামী লীগকে করে তারা নির্বাচনের ব্যবস্থা করে। এক তো দুনিয়াব্যাপী কূটনৈতিক চাপ, তার উপর আওয়ামী লীগের দল হিসেবে চাপ। এই চাপের একেবারে হাতে গরম প্রমাণ গত 13ই নভেম্বরের লকডাউন। প্রত্যাশার চেয়ে অনেক অনেক বেশি সফল এই লকডাউন একেবারে ফাঁস হয়ে বসছে ইউনূসের গলায়। ইউনূসের পায়ের নিচে যে শক্ত একটা বস্তু, একটা অবলম্বন ছিল এতদিন, যার উপর সিলিং এ দড়ি বেঁধে নিচে ঝুলেছিলেন, কিন্তু পায়ের নিচে ওই শক্ত জায়গাটা ছিল বলে এতদিন তার গলায় ফাঁস চেপে বসেনি। তার জন্য তিনি বেঁচে আছেন। বুঝতেই পারছেন, এই তলার অবলম্বনটি হচ্ছে আমেরিকা এবং এইটার জন্যই, আমেরিকার জন্যই তিনি বেঁচে আছেন। কিন্তু পায়ের তলার এই অবলম্বনটি ক্রমশই সরে গেছে, আর একেবারে সরে গেলে শ্বাস বন্ধ তো হবেই। ফলে মৃত্যু ছাড়া ইউনূসের সামনে আর কোনো পথ নেই। ইউনূস কম পাপ তো করেননি, সেসব পাপের হিসাব করতে গেলে অনেক সময় যাবে। শুধু মোটা মোটা কয়েকটা ঘটনা না বললেই নয়, যেগুলো তাই বলছি। প্রথমত, ষড়যন্ত্রের শরিক হয়ে দেশের গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো, সংবিধানকে ভেঙে দেয়া এবং সংবিধানের অবমাননা করাটা কিন্তু দেশদ্রোহ, মনে রাখতে হবে। এবং দেশদ্রোহের শাস্তি মৃত্যুদণ্ড। দ্বিতীয়ত, দেশটার অসাম্প্রদায়িক আত্মাকে হত্যা করে ইসলামী মৌলবাদীদের হাতে তিনি দেশটাকে তুলে দিয়েছেন, সেইটা তার আর এক বড় অপরাধ। তৃতীয় অপরাধ, মব সন্ত্রাসে মদদ দিয়ে কয়েক শত নিরপরাধ মানুষকে তিনি মানুষের যে হত্যা হয়েছে তার দায় তার উপরেই বর্তাবে, কারণ এদের বিরুদ্ধে তিনি কোনো ব্যবস্থা নেননি। চতুর্থত, নিজের বিরুদ্ধে ওটা যাবতীয় মামলা ও অর্থদণ্ড থেকে নিজেকে অব্যাহতি দিয়ে নিয়েছেন তিনি, যেটা তার উচিত নয়। পঞ্চমত, দেশের অর্থনীতি ধ্বংস করা, সংবিধান ধ্বংস করা, সংবিধান ব্যাখ্যার নামে জালিয়াতি করে ক্ষমতা দখল করা, অর্থাৎ ভুয়া একটা সংবিধানের ব্যাখ্যা দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। কত আর বলবো, তাই শেষটা বলি। সেটা হলো 32 নম্বর ধানমন্ডির বাড়ি ধ্বংস করা। এই বাড়ি ছিল মুক্তিযুদ্ধের তীর্থস্থান। যদি 5 আগস্টের আগে ধ্বংস হতো এই বাড়ি, তাহলে একটা কথা ছিল, বলা যেত উন্মত্ত জনতার ক্রোধের বলি হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। যেমন আরো অনেক কিছু ভেঙে চুরমার হয়েছিল সেদিন, এমনকি বঙ্গবন্ধুর বিশাল যে মূর্তি, সেটাকে কিভাবে অপমান করা হয়েছিল সেটা দেখা গেছে। কিন্তু তা তো নয়, তিনি ক্ষমতায় বসার পর মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস মুছে দেওয়ার সংকল্প নেয়ার পর ভাঙা হয়েছে এই বাড়ি। তিনি কিছুই করেননি, বরং যারা এই ধ্বংসের কাজে লিপ্ত ছিল তাদের পক্ষে সাফাই গেয়ে বলেছেন এটা নাকি মানুষের স্বতঃস্ফূর্ত ক্রোধের বহিঃপ্রকাশ এবং ভারত থেকে শেখ হাসিনার দেয়া উস্কানিমূলক বক্তব্যের জন্যই নাকি এটা হয়েছিল। 32 নম্বর ভাঙার পর পাকিস্তানের শাসক ও সামরিক বাহিনীর উল্লাস ছিল দেখার মতো। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ধ্বংসের ঘটনাটি ঘটে 2025 সালের এবছর 5ই ফেব্রুয়ারি। তারপর দিন 6 ফেব্রুয়ারি পাকিস্তান সেনাবাহিনীর একটি এক্স হ্যান্ডেলে অ্যাকাউন্টে টুইট করে শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলা হয় এবং বাড়িটি গুড়িয়ে দেয় উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয় এতদিনের সেদিনের শোধ নেওয়া গেল। মোহাম্মদ ইউনূসের এসব কাজ বলা বাহুল্য দেশদ্রোহিতার অপরাধ।
সেই সঙ্গে ফৌজদারি অপরাধও বটে। শেখ হাসিনা দেশে ফিরে এবং ক্ষমতায় ফিরে ইউনূসের সব অপরাধের যে বিচার করবেন বলাই বাহুল্য। তিনি আগে থেকে নিজেকে এবং নিজের সাঙ্গপাঙ্গদের ইনডেমনিটি দিয়ে রেখেছেন বটে, তবে সেসব কোনো কাজে আসবে না। এখানে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে ওঠে যে দেশে না হয় ফিরলেন শেখ হাসিনা, কিন্তু দেশে ফিরলেই তো ক্ষমতায় ফেরা হয় না। আর ক্ষমতায় না বসতে পারলে ইউনূসের বিচার কিভাবে করবেন তিনি? তাহলে প্রশ্ন, ক্ষমতায় কিভাবে ফিরবেন, কিভাবে ফিরবেন ও কবে ফিরবেন? সেই প্রশ্নের জবাব পেতে আমরা চোখ রাখবো একটা বিশেষ খবরের দিকে। বেশ কিছুদিন ধরে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়তে চাইছেন, এটা কোনো গোপন খবর নেই। আর এমনকি ইউনূসের নিজের দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পর্যন্ত নিজের সাংবাদিকদের ডেকে বলেছেন যে বেশ কয়েকজন উপদেষ্টা পালাতে চাইছেন, তাদের নাম তার কাছে আছে এবং সে নামগুলো তিনি ফাঁস করে দেবেন যথাসময়ে। একবার ভাবুন তো, কেন একথা বললেন নাহিদ ইসলাম? যদি ইউনূস সরকারের সামনে কোনো বিপদ না থাকে, যদি এতদিন যেভাবে লুটে পুটে খেয়েছে উপদেষ্টারা সেই পরিস্থিতি যদি বহাল থাকে, তাহলে কেন পালাবার কথা সেই ভাবনা আসছে উপদেষ্টাদের মাথায়? আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের নির্বাচনে দাঁড়াবার সম্ভাবনা নেই, তাছাড়া দেশে আওয়ামী লীগের সমর্থক নেই, এটাই তো তারা বলেন। আর তাহলে কাকে ভয় পাচ্ছেন ইউনূস ও তার চেলা চামুন্ডারা? তারা তো জামাতের ঘরের লোক, এনসিপি তাদের নিজেদের দল, আর বিএনপি জুলাই অভ্যুত্থানের অন্যতম শরিক তো বিএনপি। গত বছরের অন্তর্বর্তী সরকারের সব পাপের অংশীদার তো তারাও। ওই ৩২ নম্বর ভাঙায়, সেই যে ভাঙার কাজে বিএনপিও তো জড়িত ছিল। তাহলে বিএনপিকে কিসের ভয়? বিএনপিকে এরা ভয় পাচ্ছে না, কারণ এরা জানে আওয়ামী লীগকে ভোটের বাইরে রাখা যাবে না। আওয়ামী লীগ ভোটের ময়দানে এলে ঝড়ের মুখে বাঁশ পাতার মতো উড়ে যাবে ইউনূস, এনসিপি, জামাত, বিএনপি। তেমন পরিস্থিতিতে বিএনপি, জামাত, এনসিপি জোট বেঁধে লড়াইতে নামতে পারে, তবে তাতেও লাভ হবে না। কেন হবে না? কারণ ভারত আছে শেখ হাসিনার পাশে। কিভাবে আছে, কিভাবে মদদ দেবে? যেভাবে থাকলে ভোটের ময়দানে ভালো ফল করা যায়, প্রতিদ্বন্দ্বিতায় থাকা যায়, প্রতিদ্বন্দ্বিতায় জেতা যায়। আর কিছু ভেঙে বলছি না, এটা আওয়ামী লীগের বিরোধীরা জানে বলেই পালাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। মার্কিন হাই কমিশনের ট্রেসি জ্যাকবসনের সঙ্গে কথা বলতে একের পর এক উপদেষ্টা ছুটছেন, তবে কাজ হচ্ছে না, কোনো আশার আলো নেই। এসব খবর পাচ্ছেন ইউনূস। তিনি বুঝেছেন ট্রাম্পের প্রশাসন তাকে বলির পাঁঠা করতে চায়। তারা ইউনূসকে দেশ ছাড়তে দেবে না এবং ভারতও দেবে না, এখানে তাকে আটকে দেবে। আর ইউনূস যত দেখছেন পালাবার পথ বন্ধ হচ্ছে, তত বেসামাল হয়ে উল্টো পাল্টা বকতে শুরু করেছেন। কদিন আগে ভারতের রক্ষামন্ত্রী রাজনাথ সিং কড়া গলায় ধমক দিয়েছেন ইউনূসকে, বলেছেন ঠিকঠাক না চললে আমরা ব্যবস্থা নিতে পারি, তবে চাই না বাংলাদেশের বিরুদ্ধে তেমন কোনো কড়া ব্যবস্থা নিতে। একদিকে ভারতের হুমকি, অন্যদিকে শেখ হাসিনার ফিরে আসা, দুই সাঁড়াশি চাপে দিশেহারা ইউনূস। বাঁচার রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, একে একে নিভিছে দেউটি। পাপ বাপকেও ছাড়ে না, আপনিও ছাড় পাবেন না মোহাম্মদ ইউনূস। আগে আপনার পাশে দাঁড়াতো নোবেল জয়ীদের দল, গত 15 মাসে যা করেছেন আপনি, তাতে কেউ আর আপনার পাশে আসবে না। দেখতে পাচ্ছেন নিজে। বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন?
অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনূস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে, যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায়। প্রশ্ন হলো, ইউনূস কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে, নাকি এর পেছনে আরো কোনো উদ্দেশ্য রয়েছে? চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করি। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের পররাষ্ট্রনীতির ছোট্ট একটি মোড়ও পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিপজ্জনক খেলা খেলছে। একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে। ইতিহাস বলছে পাকিস্তান এই পথেই ধ্বংসের মুখে গেছে। আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্যর খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত কারো ভরসা সে পায়নি। আজ সেই ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কই নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগ, এবং এটি সঙ্গত। সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ PNS সাইফ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে। আনুষ্ঠানিকভাবে এটি শুভেচ্ছা সফর হতে পারে, কিন্তু এর রাজনৈতিক বার্তাটি কিন্তু স্পষ্ট। ঢাকা এখন ইসলামাবাদের সঙ্গে সামরিক যোগাযোগের নতুন দরজা খুলেছে। পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল সাহির শামসাদ মির্জার ঢাকা আগমন, প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাগুলো এই প্রক্রিয়ার অংশ। এমনকি বাংলাদেশের কিছু প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলছেন, ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের 7 সিস্টার্স দখল করা এবং সেই জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া। কি ভয়ঙ্কর হুমকি, ভাবুন একবার। এই প্রেক্ষাপটে ভারতের উদ্বেগ বাড়াটা স্বাভাবিক। ভারতের বার্তা সংস্থা DNA জানাচ্ছে, নয়াদিল্লি ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি 3টি নতুন সামরিক ঘাঁটি বামুনি, কিষানগঞ্জ এবং চোপড়ায় স্থাপন করেছে। এগুলো কেবল প্রতিরক্ষা ঘাঁটি নয়, বরং কৌশলগত অবস্থান শক্ত করার অংশ। এই এলাকাগুলো ঘিরেই আছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল, যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত, যা মূলত ভারতের সঙ্গে উত্তর পূর্বের 7 রাজ্যের বা 7 সিস্টার্সের একমাত্র সংযোগ, স্থল সংযোগ। মাত্র 22 কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের জীবন রেখা। তাই ভারতের দৃষ্টিতে এখানে কোনো অচেনা প্রভাবের প্রবেশ মানে সরাসরি অস্তিত্বের হুমকি। বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সম্পৃক্ততা এই আশঙ্কাকে আরো বাড়িয়েছে। লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি গঠনের পরিকল্পনা এবং সেখানে চীনা কর্মকর্তাদের উপস্থিতি ভারতকে সন্দেহে ফেলেছে, কারণ অঞ্চলটি ভারতের সীমান্ত থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি ছিল সামরিক ঘাঁটি, সেটি এখন চীনের সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বর্তমান সরকার। নয়াদিল্লির কাছে এটি নিছক অবকাঠামো উন্নয়ন নয়, বরং সীমান্ত নিরাপত্তার উপর সরাসরি হুমকি বা চাপ। এই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না, তবে ইউনূসের বক্তব্যে সতর্কতা থাকা জরুরি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া দিচ্ছেন না, তিনি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছেন যে সীমান্তের ওপার থেকে যদি ভারতের অখণ্ডতায় হুমকি আসে তবে নয়াদিল্লি তা উপেক্ষা করবে না। এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো ভারত কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর উত্তর খুঁজতে হলে আমাদের রাশিয়া এবং ইউক্রেনের উদাহরণে যেতে হবে। পশ্চিমা দেশগুলো যখন প্রতিশ্রুতি দিয়েও ন্যাটোকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ না করার কথা রাখেনি, তখন মস্কো বারবার সতর্ক করছিল। ইউক্রেনকে ন্যাটো সদস্য করার উদ্যোগ রাশিয়ার কাছে ছিল সরাসরি নিরাপত্তা হুমকি। নিরপেক্ষ বিশ্লেষকরাও আজ স্বীকার করছেন যে রাশিয়ার হয়তো যুদ্ধ না করে উপায় ছিল না, কারণ সে অনুভব করছিল যে চারদিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে। আজ ভারতও ঠিক সেই অবস্থায় পড়ছে। উত্তরে চীন, পশ্চিমে পাকিস্তান, আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশের মধ্য দিয়ে চীনের প্রবেশ, পাকিস্তানের প্রবেশ। এমন পরিস্থিতিতে ভারত বসে থাকবে কি করে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বলেছেন, আমরাই সাগরের অভিভাবক, ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র পথ আমাদের মধ্য দিয়েই। এই বক্তব্য কেবল একটি অর্থনৈতিক ইঙ্গিত মনে হয় আপনার, নাকি ভারতের কৌশলগত ভিত্তিতে হাত দেওয়া? কারণ উত্তর পূর্ব ভারতের জন্য শুধু 7টি রাজ্য নয়, বরং কৌশলগত প্রবেশদ্বারও। এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান এবং চীনের যোগাযোগ বহু পুরনো, এবং বাংলাদেশে যখনই চীনের এবং পাকিস্তানের মদতপুষ্ট কোনো সরকার আসে তখন বাংলাদেশে এই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি তৈরি হয়।
আপনারা অনুপ চেটিয়ার কথা ভুলে যাননি নিশ্চয়ই, যাকে বাংলাদেশে ব্যাংক হিসাব থেকে শুরু করে ব্যবসা চালানোর অনুমোদন দেওয়া হয়েছিল এবং এই উলফার অনেক নেতৃবৃন্দই বাংলাদেশে স্থায়ী ঘাঁটি গেড়েছিল, উত্তরায় বাড়ি করেছিল। আপনারা জানেন যে 10 ট্রাক অস্ত্র আনা হয়েছিল ভারতকে অস্থিতিশীল করার জন্য, এবং এই 10 ট্রাক অস্ত্র মামলার যে প্রধান আসামি তাদেরকে এই সরকার ক্ষমতায় এসে খালাস দিয়ে দিয়েছে। এখন যদি সেই অঞ্চলের পাশে থাকা বাংলাদেশই সেই জোটে যুক্ত হয়, পাকিস্তান এবং চীনের সঙ্গে যুক্ত হয়, তাহলে ভারতের নিরাপত্তা নীতি স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে। ভারতের নতুন সামরিক ঘাঁটি, সীমান্তে নজরদারি বাড়ানো, রাফালে এবং S-400 ক্ষেপণাস্ত্র মোতায়েন সবই সেই প্রতিক্রিয়ার প্রকাশ। নয়াদিল্লি জানে যুদ্ধ শুরু না করেও প্রতিরোধের অবস্থান নিতে হয়, আর সেই প্রস্তুতি এখন পুরোদমে চলছে। তবে বাংলাদেশের দিক থেকেও কিন্তু উস্কানির অভাব নেই। মানে দেশটি বুঝতে পারছে কি বুঝতে পারছে না যে এই নতুন সামরিক ঘনিষ্ঠতা তাকে আসলে কোথায় নিয়ে যেতে পারে। পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক রাখা মানে শুধু বিনিয়োগ বা কূটনীতি নয়, এর সঙ্গে জুড়ে আছে প্রতিরক্ষা চুক্তি, সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং শেষ পর্যন্ত আঞ্চলিক অক্ষের অংশ হয়ে যাওয়া। একবার সেই পথে ঢুকে পড়লে ফেরার পথ থাকে না। পাকিস্তান যেমন আমেরিকার প্রক্সি হয়ে নিজেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বা হচ্ছে, বাংলাদেশও সেই পরিস্থিতির দিকে হাঁটছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। ভারতের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি কোনো আগ্রাসী পদক্ষেপ নয়, বরং আত্মরক্ষার অংশ। নয়াদিল্লি খুব ভালো করে জানে শিলিগুড়ি করিডোর তার দুর্বলতম বিন্দু। যদি কখনো চীন এবং তার মিত্ররা এই সরু পথের উপর চাপ সৃষ্টি করে, তাহলে উত্তর পূর্ব ভারত কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাই ভারত এখন বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে। নেপাল হয়ে নতুন রেল লাইন, উত্তরবঙ্গে একাধিক ক্যান্টনমেন্ট, সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ইউনিট, এগুলো সবই আত্মরক্ষার পরিকাঠামো, যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে ঘিরে আরো ত্বরান্বিত হয়েছে। আরেকটি বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে স্থিতিশীল নয়। জুলাইয়ের সহিংসতা, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং অন্তর্বর্তী সরকারের অস্থিতিশীল চরিত্র সব মিলিয়ে দেশটি এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে। এই অনিশ্চয়তাকে ব্যবহার করছে বহিরাগত শক্তি, বিশেষ করে পাকিস্তান এবং চীন। ভারতের জন্য এটি কেবল প্রতিবেশী রাজনীতির বিষয় নয়, এটি তার সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন। এখন কেউ কেউ বলছেন ভারত যদি এতই শক্তিশালী হয় তাহলে তার ভয় পাওয়ার কি আছে, কিন্তু প্রশ্নটা তো শক্তির নয়, এখানে আসল বিষয় হলো নিরাপত্তার নিশ্চয়তা। যেভাবে পশ্চিমারা ইউক্রেনকে ঘিরে রাশিয়াকে অস্থির করে তুলেছিল, ঠিক তেমন ভাবে ভারতও অনুভব করছে যে তার চারপাশে শত্রুদের বৃত্ত আটা হচ্ছে। পাকিস্তান পশ্চিমে, চীন উত্তরে, আর এখন বাংলাদেশের মধ্যে দিয়ে সেই বৃত্ত সম্পূর্ণ করার পথ বা কার্যকর করার পথ চলছে। যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বা সামরিক চাপে ফেলার চেষ্টা হয়, তাহলে নয়াদিল্লির প্রতিক্রিয়া অনুমান করা কঠিন নয়। যুদ্ধ হয়তো ভারত শুরু করবে না, কিন্তু আত্মরক্ষার নামে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করবে না, এবং সেটি তারা করছে। এই মুহূর্তে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ স্পষ্ট বলছে বাংলাদেশের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার ভারসাম্যকে অস্থিতিশীল করে তুলছে। এই বক্তব্য কূটনৈতিকভাবে যতই সংযত শোনাক, বাস্তবে এটি যুদ্ধপূর্ব সতর্কবার্তা। এদিকে বাংলাদেশের ভেতরে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়েছে। পার্বত্য চট্টগ্রামের সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া, সীমান্তে অস্থিতিশীলতা, রাখাইন রাজ্যের সংঘাত, সব মিলিয়ে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। অথচ সরকার ব্যস্ত পাকিস্তান এবং চায়না নিয়ে। এই অবস্থার ভেতর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে বলুন তো? বাংলাদেশের সাধারণ মানুষ। ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত শুরু হলে অর্থনীতি ধসে পড়বে, সীমান্ত অঞ্চল পরিণত হবে যুদ্ধক্ষেত্রে, আর আন্তর্জাতিকভাবে দেশটি একঘরে হয়ে যাবে। এই সম্ভাব্য যুদ্ধ বা সংঘাত থেকে ইউনূসের কি লাভ? প্রকৃতপক্ষে তার কোনো লাভ নেই, কিন্তু যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের লাভ আছে। তাদের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় নতুন মানচিত্র তৈরি করা, ভারতকে আঞ্চলিক শক্তি হিসেবে দুর্বল করা, আর বাংলাদেশের ভূখণ্ডকে সেই বৃহত্তর খেলায় ব্যবহার করা। একথা অনেকবার বলেছি আমি আপনাদেরকে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে তা পাকিস্তান, চীন কিংবা যুক্তরাষ্ট্র, অর্থাৎ যারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, তাদের পক্ষে ভোলা সম্ভব নয়। আর এ কারণেই বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা হারায়, তখনই এই শত্রুপক্ষরা বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা শুরু করে। 2024 সালের জুলাই সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সরাসরি সহযোগিতায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এবং পাকিস্তান এবং চীনকে ডেকে এনে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধাতে চাইছে। এখন ভয়ঙ্কর ব্যাপার হলো এরই মধ্যে বাংলাদেশ
এই যুদ্ধের জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে বলে সরকারিভাবে জানা গেছে। কিন্তু এই যুদ্ধে ইউনূস মহাজনের লাভ কি? লাভ তো নেই। ইউনূস মহাজনের তো কোনো লাভ নেই। লাভ আছে ইউনূস সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে। কেন বসিয়েছে? তাদের। প্রশ্ন হলো, ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ, তাতে কোনো সন্দেহ নেই। দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলের যে উদ্দেশ্য নিয়ে পরাশক্তিগুলো ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সেটি হয়তো সফল হবে না, বরং বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে একটি বড় অংশ। সেটা যদি হয় তাহলে এই জনসংখ্যা ভারে নুব্জ ক্ষুদ্র দেশটি মানে বাংলাদেশটি ধ্বংস হওয়া ছাড়া তো আর কোনো পথ নেই। আমি সেটাই দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না? সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন বা পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে সেফ এক্সিট এই মুহূর্তে ইস্তিমুর। জি, ইস্তিমুর, এটা অনেকে হয়তো চিনেন না। এটা অল্প কিছুদিন আগে স্বাধীন হয়েছিল একটা দেশ ইস্তিমুর, এবং সেটা প্রেসিডেন্ট আপনার এসেছিল যখন আমাদের এই ইউনূস গভর্নমেন্ট যখন অবৈধ ক্ষমতা দখল করেছিল, তখন এই ইস্তিমুরের রাষ্ট্রপতিকে এনে লাল গালিচা সংবর্ধনা দিয়েছিলেন। আবার ইউনূস সরকারের খুবই ঘনিষ্ঠ একজন এই ইস্তিমুরের রাষ্ট্রপতি, তিনি ইউনূস সরকারের খুব ঘনিষ্ঠ এবং খুব একটা পয়সাওয়ালা দেশ না, এটা দরিদ্র পীড়িত একটা দেশ। এই দেশে এখন ওনারা সেফ এক্সিট পাচ্ছেন বা পেয়ে গেছেন। তো আমার কাছে যতটুকু এই মুহূর্তে খবর আছে যে উপদেষ্টা পরিষদের 16 জন, ইন টোটাল 16 জন, তার মধ্যে ইউনূস সরকার হয়তো অন্য কোথাও যাবেন, ইউনূস অন্য কোথাও যাবেন, বাকি 16 জন এবং এনসিপির 9 জন, এনসিপির 9 জন এবং বাকি 16 জন সহ এরা সবাই ইস্তিমুরের রেসিডেন্সি কার্ড অলরেডি পেয়ে গেছেন এবং টিকেটও করা আছে। এবং ইস্তিমুরের সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? ইস্তিমুরে বাংলাদেশি টাকায় 5 লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে তাকেই রেসিডেন্স পারমিট দিচ্ছে। সুতরাং সে দেশের রাষ্ট্রপতি যেহেতু আমাদের ইউনূসের বন্ধু, সেই হিসাবে ইন টোটাল বাংলাদেশ থেকে 35 জনের জন্য রেসিডেন্স পারমিট, মানে পার্মানেন্ট রেসিডেন্স পারমিট, পাসপোর্ট না, পার্মানেন্ট রেসিডেন্স, ওনারা থাকবেন, খাবেন, ঘুরবেন, বিভিন্ন দেশেও যাবেন, কোনো সমস্যা নেই। নর্মাল প্রোটেকশন, এটাকে আপনার ইউরোপ এবং আমেরিকাতে রাজনৈতিক প্রোটেকশন না, এটাকে মানে সেফ প্রোটেকশন বলা হয়। তো সেই সেফ প্রোটেকশনের জন্য ওনারা প্রায় $70 মিলিয়ন অলরেডি ইনভেস্ট করেছেন এই 33 জন, এবং ওনাদেরকে সেখানেই গিয়ে থাকতে পারবেন। তো এই সেফ এক্সিটের ব্যাপারটা হচ্ছে যে ওনারা নাকি অল্প কিছুদিন, গত 1 সপ্তাহের ভেতরে বিএনপির 3 জন নেতা এবং খালেদা জিয়ার সাথে গোপন বৈঠক করেছেন যে ওনারা যে কোনো ভাবে একটা ইলেকশন যদি দিতে পারেন, ইলেকশনটা দিয়ে ক্ষমতাটা বিএনপির হাতে বুঝিয়ে দেবেন, এবং যেদিন ইলেকশন হবেন, ইলেকশনের একদিকে রেজাল্ট ঘোষণা হতে থাকবে, অন্যদিকে ওনারা একে একে সবাই সেফ এক্সিট নিয়ে পালিয়ে যাবেন। তো ওনাদের জন্য ওনারা ডিমান্ড করেছেন 3টা জিনিস। যে ইউনূস সাহেব যেটা ডিমান্ড করেছেন সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক বা গ্রামীণের কোনো প্রতিষ্ঠানের উপরে কোনো মামলা করা যাবে না, কোনো চাকরিচ্যুত করা যাবে না বা বন্ধ করা যাবে না, প্রথম শর্ত ওনার। দ্বিতীয় শর্ত, এই উপদেষ্টা পরিষদ এবং আপনার এই জুলাই আগস্টের সন্ত্রাসী যারা আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। এবং তৃতীয় শর্ত হচ্ছে যে তাদের পরিজন যারা এখানে আছে তাদেরকে নিরাপত্তা দিতে হবে, একরকম নিরাপত্তা দিয়ে রাখতে হবে, যাতে আপনার এই যে আওয়ামী লীগ সরকারকে হটানোর পরে ওনারা আওয়ামী লীগের উপরে যে অত্যাচার অবিচার করেছে সেই রকম কিছু যাতে না করে। এই 3টা দাবি ওনাদের, এবং এই 3টা দাবি বিএনপি মেনে নেওয়ার কারণে ইউনূস সরকার এখন এই যে গতকাল আপনারা দেখেছেন যে ওনারা গণভোট আর ইলেকশন একসাথে দিয়েছে। তার মানে হচ্ছে কি জানেন, যে গণভোটে বিএনপি যদি ভোট হয় বিএনপি তো না ভোট করবেনই। সুতরাং এই জুলাই সনদ পাস হোক আর চাই না হোক, জাহান্নামে যায়, ওনারা জামাতও চায় না, অমুকরাও চায় না, কিছু না, বিএনপির উপর ভরসা, যে ওনারা মনে করছে যে বিএনপি ইলেকশনে জিতে ক্ষমতায় যাবে। সুতরাং বিএনপি যাতে ওনাদের এই সেফ এক্সিট গুলো ব্যাপারে নজর রাখে। এবং খালেদা জিয়া নিজে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারেক জিয়া 3 জনই নাকি এই ব্যাপারে 100% ওকে করেছেন। এবং এর ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী অনেকদিন যাবত কিছু বলেন না, কারণ এই পুরো
কাহিনীতে আমির খসরু মাহমুদ চৌধুরী উনিও সহযোগিতা করেছেন নুনুস সরকারকে। সুতরাং ওনাদের এখন সেফ এক্সিট হচ্ছেন যে ইস্ট তিমুর। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই পৃথিবীর এত এত দেশ থাকতে ইস্ট তিমুর কেন? কারণ ওনারা নাকি চিন্তা করে দেখেছেন পৃথিবীর যেখানেই যাক সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কোনো না কোনো সংগঠন আছে, বাঙালি আছে। এবং শুধু আওয়ামী লীগ না, বাঙালি পাইলেই ওনাদের যে কোনো জায়গায় রাস্তাঘাটে পিটবে। ইউরোপের কোথায় যাবে? ইউরোপে গেলে তো ওনাদের বন্দুক নিয়ে নিয়ে সারাক্ষণ পুলিশ ওনাদের গার্ড দিবে না, রাস্তাঘাটে খাইতে হইলেও বাইরে তো ওখানে হোটেলের ভিতর পেটে দিবে, রাস্তাতে থাবড়াই চড়াই দিবে। আমেরিকাতে সেম অবস্থা, ইংল্যান্ডে তো আরো খারাপ অবস্থা। মিডিল ইস্টে হয়তো 2-4-5 দিন থাকতে পারবে, কিন্তু মিডিল ইস্টে জীবন কি জীবন থাকতে পারবে না, সেখানেও মাইর খেতে পারে। এইসব কারণে ইস্ট তিমুর যেহেতু বাঙালি নেই, একদম স্বল্প মনে কিছু আছে, কোনো বাঙালি নেই, ঝামেলা নেই, সুতরাং ওনারা $70 মিলিয়ন ইনভেস্ট করার পরে ওই দেশে আপনার এনাদেরকে তো রাষ্ট্রীয় নিরাপত্তাই দেওয়া হবে। আর যেহেতু রাষ্ট্রপতি নুনুকালীন ফ্রেন্ড, সুতরাং ওনারা সকলেই ইস্ট তিমুর যাচ্ছে 100% শিওর লিখে রাখেন। এবং এই ঘটনাটা ওনারা যে বিএনপির সাথে করেছেন, যার মানে নির্বাচন হলে, আর যদি নির্বাচন না হয়, কারণ ওনাদের সন্দেহ আছে এখন, ওনারা বুঝতে পারছেন আওয়ামী লীগ বিহীন ওনারা নির্বাচন দিতে পারবেন না। কারণ যেভাবে ইন্টারন্যাশনাল মিডিয়াতে শেখ হাসিনা বক্তব্য আসছে, ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থাগুলো যেভাবে ধরে রেখেছে, এইসব কারণে ওনারা ভয়ে ভীত। এবং আওয়ামী লীগের ডাকা এই 13 তারিখের লকডাউন যেভাবে মানুষ সফল করে দিয়েছে, এবং 16-17 তারিখের টোটাল শাটডাউনও সফল করে দিবে, এই ভয়ে ভীত। হয়তো ওনারা ডিসেম্বরের আগে যে কোনো মুহূর্ত ভেঙে যেতে পারে। সুতরাং সবাই চোখ কান খোলা রাখুন। আমি আওয়ামী লীগের ভাই বোন যারা আছেন তাদেরকে বলি, এবং আম জনসাধারণ যারা আছেন সকলকে বলি, ভয়ের দিন শেষ, এবার পাল্টা ঘাতের সময়। আমরা আর সামান্য ঝাঁকুনিতেই এই গভর্নমেন্ট পগার পার হয়ে যাবে। তবে এই গভর্নমেন্টের অনেকে পালাতে পারলেও অনেকে পালাতে পারবে না। যারা পালাতে পারবেন না তাদের খবর বাংলার জনগণ নেবেন। এবং ইউনূস সাহেব নিজে ফ্রান্সে যোগাযোগ করেছিলেন যে ওনাকে সেই আগের মর্যাদা, কিন্তু ফ্রান্স গভর্নমেন্ট রাজি হয়নি, ইউরোপিয়ান গভর্নমেন্ট রাজি হয়নি। তার কারণ হচ্ছে যে এদের সবার কাছে একটাই এখন, যে ওই যে আপনার ইন্টারন্যাশনাল কোর্টে যেটা হেগে যে মামলাগুলো দায়ের হয়েছে, এতে ইউনূস বাহিনী ফেসে যাবেন। আর যার কারণে কোনো গভর্নমেন্ট ওনাদেরকে, ইউরোপিয়ান কোনো গভর্নমেন্ট ওনাদেরকে নিরাপত্তা বা ওনাদেরকে আশ্রয় দিতে রাজি নন। এবং যেহেতু ওনাদের গায়ের উপর ইসলামিক ট্যাগ লেগে গেছে, সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর ট্যাগ লেগে গেছে, সেটা আরো বিভৎস। এবং এরপর আছে ইন্ডিয়ার র, কারণ ইন্ডিয়ার যে বোমা হামলা, সেটার পরে ইন্ডিয়ার র পৃথিবীর বিভিন্ন দেশে ধরবে, রাশিয়ান কেজিবি বিভিন্ন দেশে ধরবে। সব জায়গা থেকে বাঁচার জন্যই ওনাদের এখন সবচেয়ে নিরাপদ স্থান ইস্ট তিমুর, এবং ইস্ট তিমুরে যাওয়ারই ওনারা সেফ এক্সিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়েছে। সুতরাং এখন ইলেকশন হবে না, এটা যেমন 100% শিওর, ডিসেম্বরের ভেতরেই ইউনূস গভর্নমেন্ট পালাবে, এটাও শিওর। জয় বাংলা, জয় বঙ্গ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোন দেশের সাথে সম্পর্ক সবচেয়ে শীতল? এমন প্রশ্নের উত্তর সহজে দেয়া যায়, বলা যায় দেশটির নাম হলো ভারত। সরকার সমর্থকদের ভারত বিরোধী অবস্থান আর শেখ হাসিনার দিল্লি থেকে বার্তা দেয়া, এই দুই ইস্যুতে দেশ দুটির মধ্যকার সম্পর্কে উষ্ণতার লেশ মাত্র খুঁজে পাওয়া যায় না। সবশেষ আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো সংবাদ মাধ্যমে একের পর এক শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ হচ্ছে। বিষয়টি নিয়ে নাখোশ অধ্যাপক ইউনূসের সরকার। 13 নভেম্বর ঢাকায় ভারতের উপ হাই কমিশনার পবন ভাদেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠিয়ে সেটি জানিয়ে দেওয়া হয়েছে। এরকম একটি স্পর্শকাতর সময় নতুন খবর হলো, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করা হয়েছে খলিলুর রহমান ভারত যাচ্ছেন। যদিও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই সফরটি আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি এর একটি বহুপাক্ষিক সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে। কিন্তু বাংলাদেশের জন্য এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ভারতে গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কিন্তু বিতর্ক এড়াতে সেই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অথচ 1 মাসের মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর যাওয়া নিয়ে
বিবৃতি দিয়ে জানালো প্রধান উপদেষ্টার দপ্তর। গণমাধ্যমগুলোর খবরে শেষ সফরে জনাব খলিলুর রহমানের সাথে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকের সম্ভাবনার কথা বলা হয়েছে। যদি সত্যি সেই বৈঠক হয় তাহলে ব্যাংককের পর দ্বিতীয়বারের মতো দুই দেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠকে কি নিয়ে আলোচনা হতে পারে তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা আর বিশ্লেষণ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত মহাসাগরীয় অঞ্চলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে আগামী 19 নভেম্বর দিল্লি সফরে যাচ্ছেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো প্রথম সংবাদটি নজরে আনে। 14 নভেম্বর মধ্যরাতে দৈনিক প্রথম আলোর অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, ভারত মহাসাগরের 5টি দেশের সমন্বয়ে গঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলন 20 নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে 2 দিনের সফরে দিল্লি যাচ্ছেন খলিলুর রহমান। অক্টোবরের দ্বিতীয়ার্ধে অজিত দোভাল ওই সম্মেলনে অংশ নিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানান। এবার ভারত কলম্বো সিকিউরিটি কনক্লেভের বা সিএসসি এর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলনের স্বাগতিক দেশ। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, 14 নভেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা গ্রুপ কলম্বো সিকিউরিটি কনক্লেভের সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন খলিলুর রহমান। ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর 5ম সদস্য হিসেবে বাংলাদেশ কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে গুরুত্ব দিচ্ছে এবং বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিমস্টেকের সভাপতি নির্বাচিত হয়েছেন। সার্ক পুনরুজ্জীবিত করতে তিনি জোরালোভাবে কাজ করছেন। চীনের কুনমিংয়ে চীন ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে খলিলুর রহমানের অংশ নেওয়ার প্রসঙ্গ তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতা লালনে অন্তর্বর্তী সরকারের যে প্রচেষ্টা তারই ধারাবাহিকতায় কলম্বো সিকিউরিটি কনক্লেভে অংশ নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। দর্শক, একটি লক্ষণীয় বিষয় হলো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গত 1 বছরে বহু দেশ সফর করেছেন। অনেকগুলো আন্তর্জাতিক সভায় তিনি অংশ নিয়েছেন, কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কখনোই বিবৃতি দিয়ে সেটি জানাতে দেখা যায়নি। তাহলে প্রশ্ন হলো, ভারত সফরের তথ্য নিশ্চিত করতে কেন বিবৃতি দেয়া হলো? আবার বিস্ময়কর হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কোনো উচ্চপদস্থ প্রতিনিধির সাথে ভারতের সুসম্পর্কের রেশ টেনে সামাজিক মাধ্যমে বিভিন্ন সভায় সোচ্চার হতে দেখা যায় সরকার সমর্থকদেরই। কিন্তু সরকারিভাবে নিষিদ্ধ করার পরও খলিলুর রহমানের এই সফর নিয়ে সরকার সমর্থকদের মধ্যে যারা ভারত বিরোধী বলে পরিচিত তাদের কোনো উচ্চবাচ্য শোনা যাচ্ছে না। অথচ সমালোচনা এড়াতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গত অক্টোবরে ভারতের নিমন্ত্রণ পেয়েও দিল্লি যাননি। গত 14 অক্টোবর ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী দেশগুলোর শীর্ষ সামরিক কর্মকর্তাদের নিয়ে 2 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখা দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এই সম্মেলনে প্রতিনিধিত্ব করা বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু শেষমেশ জেনারেল ওয়াকার সেই সম্মেলনে যাননি। যদিও এরপর ভারতীয় সেনাবাহিনীর একটি দল বাংলাদেশ সফরে এসেছিল, এমনকি কিছুদিন আগে ঘুম কমিশনের এক সদস্য ব্যক্তিগত সফরে ভারত গেলে সেটি নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। বাংলাদেশ ও ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবর হলো, এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে জনাব খলিলুর রহমানের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, দিল্লিতে অবস্থানকালে খলিলুর রহমান এবং অজিত দোভালের পৃথক বৈঠক হবে কি না এ বিষয়ে ঢাকা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি। তবে ভারতীয় একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে 2 দেশের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের মধ্যে সরাসরি কথোপকথনের আগ্রহ রয়েছে। ফলে সম্মেলনের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। দর্শক, গত বছরের 5ই আগস্ট থেকে নানা ইস্যুতে অধ্যাপক ইউনূসের সরকারের সাথে ভারতের সম্পর্ক বেশ শীতল যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দিল্লিতে আছেন। প্রথমে তিনি সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিতেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বেশ অস্বস্তি ও আপত্তি ছিল। এমনকি ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে অধ্যাপক ইউনূস বিষয়টি তুলে ধরেছিলেন। এরপর অনেকবার অধ্যাপক ইউনূস ও তার প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কথা বলেছেন। সম্প্রতি আন্তর্জাতিক ও ভারতীয় অনেকগুলো গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার ছাপা হয়েছে। সবশেষ বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসেও তার সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। শেখ হাসিনার সাক্ষাৎকার দেয়া নিয়ে অস্বস্তি এবং আপত্তির কথা ভারত সরকারকে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ঠিক তার একদিন পরে অধ্যাপক ইউনূসের দপ্তর থেকে বার্তা দেওয়া হলো খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। আবার সেই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে 1-to-1 বৈঠকেরও সম্ভাবনা আছে। দর্শক, অধ্যাপক ইউনূসের ঘোষণা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি 3 মাসেরও কম সময়। এত দিন বিতর্ক এড়াতে সরকারের প্রতিনিধিরা যেখানে ভারত সফর এড়িয়ে গেছেন, সেখানে অধ্যাপক ইউনূসের প্রভাবশালী একজন উপদেষ্টা ঘোষণা দিয়ে ভারত যাচ্ছেন। এর মধ্যে ভারতের চিকেন নেক ও বাংলাদেশের লালমনিরহাট সীমান্তে দুই দেশের সামরিক তৎপরতার খবর দুই দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। মাত্র 1 ঘন্টা আগে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে একটি খবর প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা আর পাকিস্তানের সাথে বাংলাদেশের অভূতপূর্ব সম্পর্কের কারণে ভারত সরকার চিকেন নেক সীমান্তে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। আবার শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে এরই মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। শেখ হাসিনার সাক্ষাৎকার দেয় অস্বস্তিতে আছে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপও আছে। ভারত সরকারও বেশ কয়েকবার বলেছে তারা বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। মোট কথা, ভারতকে ঘিরে বাংলাদেশের জন্য প্রভাব রাখতে পারে এমন বহু ইস্যু আছে এই মুহূর্তে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর একান্তই একটা কম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সফরকে কেন্দ্র করে এমনটা ভাবছেন না অনেকেই মনে করছেন এই বহুপাক্ষিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে অন্তর্বর্তী সরকার একটি কূটনৈতিক পর্দা তৈরি করছে। আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার বিষয়টি শুধুমাত্র লোক দেখানো ইস্যু নাও হতে পারে, বরং এর পেছনে আরো অনেক কারণ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কারণ দোভালের সাথে যদি মিটিং হয় তাহলে সেটি অবশ্যই স্পর্শকাতর কিছু বিষয় হবে। দোভাল ভারতের সবচেয়ে প্রভাবশালী কৌশলবিদদের একজন, যিনি মিয়ানমার ও পাকিস্তানের সার্জিক্যাল স্ট্রাইক, ডোকলাম সমস্যার মোকাবেলা এবং কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের মতো উচ্চ ঝুঁকিপূর্ণ নিরাপত্তা বিষয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছেন। দোভাল সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করেন এবং ভারতের নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে সর্বোচ্চ ক্ষমতা রাখেন। আবার দোভাল ও খলিলুর রহমানের সাথে যোগাযোগের একটি ব্যাক চ্যানেল ইতিমধ্যে সক্রিয় ছিল। ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের নৈশভোজে দোভাল ও খলিলুর রহমানকে অনেকক্ষণ ধরে আলাপে মগ্ন থাকতে দেখা গিয়েছিল। বৈঠকের পর খলিলুর রহমান এর বিষয়বস্তু নিয়ে সরাসরি মুখ খুলেননি। এমনকি 2 নিরাপত্তা উপদেষ্টার সাথে যদি আঞ্চলিক ইস্যুতে আলোচনা হয়, সেখানেও চলে আসবে ইন্দো প্যাসিফিক ইস্যু। সেই ইস্যুতে আবার জড়িয়ে আছে 2 পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। ভারত এরই মধ্যে অভিযোগ করেছে অধ্যাপক ইউনূসের শাসনামলে উগ্রপন্থীরা মাথা চাড়া দিয়ে উঠছে। এই বিষয়টি আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয়। দর্শক, বাংলাদেশের নির্বাচনের আর যেখানে 90 দিনও বাকি নেই, সেই সময় এসে ভারতের সাথে এমন একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা অনেক কিছুর ইঙ্গিত দেয়। কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি আনুষ্ঠানিক মোড়ক হলেও অজিত দোভালের আমন্ত্রণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্তরের এই সফরের প্রধান উদ্দেশ্য হতে পারে অনেক অমীমাংসিত বিষয় নিয়ে অন্তর্বর্তী সরকারের শেষ সময় আলোচনা। যদি এই বৈঠক হয় তাহলে বৈঠকের সফলতা নির্ভর করবে পর্দার আড়ালে সংবেদনশীল বিষয়গুলোতে বাংলাদেশ কতটুকু স্পষ্ট ও বিশ্বাসযোগ্য আশ্বাস দিতে পারে তার উপর। সেটি হলে হয়তো সামনের দিনগুলোতে অনেক কিছু নতুন করে দেখা যেতে পারে, যেটি গত 16 মাসে 2 দেশের সম্পর্কে দেখা যায়নি। আর যদি এর বিপরীতটি ঘটে তাহলে হয়তো অন্তর্বর্তী সরকারের শেষ সময় কূটনৈতিক চ্যালেঞ্জ আরো বাড়তে পারে। মোট কথা, সম্ভাব্য এই বৈঠকটি আগামী দিনগুলোতে বিশেষ করে অন্তর্বর্তী সরকার আমলে ভারত বাংলাদেশ সম্পর্কের গতিপথ নির্ধারণে এবং বাংলাদেশের